তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই। এক সময়ের অত্যন্ত জনপ্রিয় এই বাংলা গান কাল বিকেলের পর থেকে আমি গুনগুন করছিলাম। কারণ পুলিশ যখন জানিয়ে দিল যে কোনো পক্ষকেই ধর্মতলায় কোনো রাজনৈতিক সভা করতে দেওয়া হবে না, ধর্মতলা রাজনৈতিক সভা করার জায়গা নয়, তারপরে অন্য কে কি প্রতিক্রিয়া দিল বা না দিল আমার কাছে গুরুত্বপূর্ণ ছিল না। কিন্তু যেহেতু বিষয়টা 21শে জুলাই উদযাপন নিয়ে, তাই আমার মনে হয়েছিল হয়তো কোনো বার্তা খোদ মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে আসবে। কিন্তু লক্ষ্য করে দেখুন, বেশ কয়েকদিন হয়ে গেল মমতা বন্দ্যোপাধ্যায় কার্যত নীরব, একেবারে নিশ্চুপ। কেন? পুলিশ জানিয়ে দিল ধর্মতলায় কোনো রকম জনসভা করা যাবে না, রাজনৈতিক জমায়েত করা যাবে না। মমতা বন্দ্যোপাধ্যায় নীরব। সে ফিতে দিয়ে মাপামাপির জন্য কুণাল ঘোষ, দোলা সেনদের বিরুদ্ধে এফআইআর, মমতা বন্দ্যোপাধ্যায় নীরব। এমনকি চিকিৎসক দিবসের অনুষ্ঠানে গিয়ে মুখ্যমন্ত্রী যখন আবার বললেন যেখানেই হাত দিচ্ছি দেখছি ধ্বংসলীলা চলেছে, কার্যত গত রাজ্য সরকারকে এই ইস্যুতে, মানে একই ইস্যুতে বারবার কাঠগড়ায় তুলছেন বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, মমতা বন্দ্যোপাধ্যায় কার্যত নীরব। তিনি এর আগে যতবার মুখ খুলেছেন কোনোবারই সেই অর্থে সরাসরি বর্তমান মুখ্যমন্ত্রীর সমালোচনায় মুখ খোলেননি। হকার উচ্ছেদ নিয়ে কিছু বার্তা তিনি দিয়েছিলেন, কিন্তু তারপর বেশ কয়েকদিন হয়ে গেল এই শীর্ষ তৃণমূল নেত্রীর মুখ থেকে কোনো শব্দ আমরা আর শুনতে পাইনি। খুব ভালো করে ভাবলে দেখবেন তৃণমূল কংগ্রেসে কার্যত এখন তিনটে ভাগ। দুটো ভাগ খুব স্পষ্ট। একটা ঋতব্রত গোষ্ঠী, অর্থাৎ যারা সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়কে চ্যালেঞ্জ করে আলাদা তৃণমূল এবং আমরাই আসল তৃণমূল বলে নিজেদের একটা গোষ্ঠী তৈরি করেছেন, এবং সেখানে সত্যি কথা বলতে গিয়ে অধিকাংশ বিধায়ক রয়েছেন, সাংসদদেরও একটা সিংহভাগের সমর্থন তাদের সঙ্গে রয়েছে। ফলে এটা একটা খুব চোখে পড়ার মতো ভাগ তৃণমূল কংগ্রেসের। আর একটা ভাগ অবশ্যই কুণাল ঘোষ, দোলা সেন, মদন মিত্র, শোভনদেব চট্টোপাধ্যায়রা, যারা কালীঘাট কেন্দ্রিক, এখনো কালীঘাট ঘেঁষেই রাজনীতি করছেন, তারা তৃণমূল কংগ্রেসের আরেকটা ভাব। কিন্তু তাহলে আপনাদের মনে হতে পারে এই 3 নম্বর ভাগ কোনটা, কার কথা বলছি? 3 নম্বর ভাগ হচ্ছে অভিষেক তৃণমূল। অভিষেক নিজেই একটা ভাগ। একটা জিনিস আপনাদের চোখে হয়তো পড়েছে, না পড়ে থাকলে আমি বলে দেওয়ার পর ভেবে দেখবেন, যে এই কুণাল ঘোষ, দোলা সেন, শোভনদেব চট্টোপাধ্যায়রা মমতা বন্দ্যোপাধ্যায়কে নেতা মেনেই কিন্তু রাজনীতি করছেন। তারা কালীঘাট কেন্দ্রিক, মানে মমতা বন্দ্যোপাধ্যায়কে কেন্দ্রে রেখে তারা কথা বলছেন, কিন্তু তারা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কেন্দ্রে রাখতে কিন্তু রাজি নন। ইনফ্যাক্ট দলীয় বৈঠকে প্রকাশ্যে ঝগড়া হয়েছে কুণাল ঘোষের সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই ঝগড়া থামাতে ইন্টারফেয়ার করতে হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়কে। এবং অভিষেক যখন এক ডাকে অভিষেক বা এক ফোনে অভিষেক লঞ্চ করছেন এই কর্মসূচি, যে দলীয় কোনো কর্মী যদি কোনো কারণে আইনি হেনস্থার শিকার হন, পুলিশ তুলে নিয়ে যাচ্ছে, পুলিশ খুঁজে বেড়াচ্ছে, মিথ্যে কেস দেওয়া হয়েছে, আইনি সহায়তার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ফোন করা যাবে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় আইনি সহায়তা নিয়ে ওই দলীয় কর্মীর পাশে দাঁড়াবেন। এই কর্মসূচিকে সরাসরি ওটা একজন সাংসদের কর্মসূচি বলে এড়িয়ে গেল কুণাল গোষ্ঠী। অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই ধরনের যে কোনো কর্মসূচি, কর্মকাণ্ডের সঙ্গে কিন্তু কুণাল ঘোষ গোষ্ঠী, যারা কালীঘাট কেন্দ্রিক গোষ্ঠী, তারাও সংস্রব রাখতে চাইছেন না। অভিষেকের স্টেক নিতে এরাও রাজি নন। অর্থাৎ অভিষেক সম্পূর্ণভাবে দলের মধ্যে একা হয়ে গিয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে এখন এটাই সব থেকে বড় চ্যালেঞ্জ, কারণ তার কাছে শ্যাম রাখি না কুল রাখি অবস্থা। অভিষেকের এই এক ফোনে অভিষেক কর্মসূচির খবর দেখলাম জাগো বাংলা, যেটা তৃণমূল কংগ্রেসের অফিসিয়াল মুখপত্র, তার 3-এর পাতায় জায়গা পেয়েছে। 3 নম্বর পাতায় একটা 1.5 কলামের খবর। এই লড়াইটা অভিষেক তৃণমূল এবং এই কুণাল বা শোভনদেব তৃণমূল গোষ্ঠীর এই লড়াইটা মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে অনেক বেশি এম্বারাসিং। দেখুন, তৃণমূল নেত্রীর সামনে একটা কাজ খুব সহজ,
তিনি সরাসরি ঋতব্রত গোষ্ঠীকে আক্রমণ করতে পারেন, সমালোচনা করতে পারেন, বেঈমান বলতে পারেন, কিন্তু এই কাজটা অর্থাৎ একদিকে অভিষেক গোষ্ঠী, আরেকদিকে এই কুণাল ঘোষ গোষ্ঠী, এই কাজটা মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে খুব কঠিন, এটাকে সামলানো, সব দিক সামলে চলা। ফলে তিনি হয়তো সরাসরি মুখ খোলার সময় এই অসুবিধা হবে এটা ভেবেই আপাতত চুপ করে আছেন। দলীয় কর্মীদের দলীয় সমর্থন এখনো পর্যন্ত যা আছে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে, তাকে এক জায়গায় রাখতে, তাদের উদ্বুদ্ধ করতে সব থেকে ভালো মেডিসিন অবশ্যই মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তা, এ নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সেই মেডিসিন প্রয়োগ করছেন না। তিনি বলেছিলেন যে আমি এখন অন্তত সোশ্যাল মাধ্যমে তিনি অ্যাপিয়ার করবেন, এই কথা বলেছিলেন, যে সামনাসামনি নাও, সোশ্যাল মাধ্যমে আমি আমার বক্তব্য রাখবো। কিন্তু সোশ্যাল মাধ্যমেও মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখা যাচ্ছে না। এই যে তিনটে গোষ্ঠীর কথা বললাম তৃণমূল কংগ্রেসের, এই তিনটে গোষ্ঠীর কার হাতে কি আছে, কার কতটুকু সম্বল যদি হিসেব করেন, দেখবেন এরা প্রত্যেকেই আঁকড়ে আছে সেই মমতা বন্দ্যোপাধ্যায়কে, এরা প্রত্যেকেই আঁকড়ে আছে তৃণমূল কংগ্রেসের পতাকা। এখন এরা কারা, এই তিনটে গোষ্ঠী কারা বানিয়েছেন? তৃণমূল কংগ্রেসের জন্ম, বেড়ে ওঠা এবং গোটা রাজ্য জুড়ে এই যে একাধিপত্য কায়েম করা, এর পেছনে এই যে গোষ্ঠীগুলো, এদের কারুর কোনো নেতার কোনো সেরকম অবদান নেই, কার্যত কোনো অবদান নেই। ফলে প্রত্যেকেই জানেন যে আসল ক্যারিশমা মমতা বন্দ্যোপাধ্যায়। তাই ঋতব্রতরা মমতা বন্দ্যোপাধ্যায়কে সরিয়ে অরূপ রায়কে চেয়ারম্যান করা হয়েছে, কিন্তু তারপরেও তারা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্ব নিয়ে তাদের বক্তব্য একাধিকবার বলেছেন। আর কুণাল ঘোষেরা তো অবশ্যই মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখেই বারবার কথা বলছেন, কিন্তু এদের নিজেদের সেরকম কোনো ক্যারিশমা নেই। মমতা বন্দ্যোপাধ্যায়ের অবস্থা, বাংলায় একটা প্রবাদ বাক্য আছে, ভাগের মা গঙ্গা পায় না। মমতা বন্দ্যোপাধ্যায়ের এখন অনেকটা সেরকম অবস্থা। কার্যত তিনি প্রকাশ্যে নেই, ভার্চুয়াল দুনিয়াতেও তিনি লাপাতা লেডি। দেখুন, মুখ খুলতে হলে ঋতব্রত শিবিরকে সরাসরি তিনি আক্রমণ করতে পারবেন, কিন্তু এই কুণাল ঘোষ গোষ্ঠীর মতো করে বলতে গেলে তার বক্তব্যে অভিষেক জায়গা পাবেন না। আবার অভিষেককে জায়গা না দিলে অভিষেক অসন্তুষ্ট হবেন, অভিষেককে জায়গা দিলে কুণাল গোষ্ঠী অসন্তুষ্ট হবে। আমি জানি না, হতে পারে মমতা বন্দ্যোপাধ্যায় সেই জন্য নীরবতা অবলম্বন করেছেন। এর আরও একটা অন্য কারণ থাকতে পারে। 21শে জুলাই তৃণমূল কংগ্রেসের সব থেকে বড় উদযাপন। সেই উদযাপন ধর্মতলায় করা যাবে না বলে পুলিশ জানিয়ে দেওয়ার পর এতগুলো ঘন্টা কেটে গেছে, মমতা বন্দ্যোপাধ্যায় কোনো রকম রিয়াকশন সরাসরি দেননি, তার কাছ থেকে কিছু পাওয়া যায়নি। একদল সমালোচক বলছেন একদিক থেকে তিনি স্বস্তি পেয়েছেন, কারণ যদি পুলিশ পারমিশন দিয়ে দিত ধর্মতলায় লোক জোগাড় করা কঠিন হয়ে যেত। সামান্য কিছু লোক আসলে সেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য মোটেই খুব ভালো ছবি তৈরি হতো না। আবার আরেক দল বলছেন 21শে জুলাই কর্মসূচিটা ভার্চুয়ালি করার জন্য প্রস্তুত হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়, ভার্চুয়াল মাধ্যমে, সোশ্যাল মাধ্যমে তিনি তার বার্তা দেবেন। মোদ্দা কথা, জুলাই মাসের প্রথম সপ্তাহ শুরু হয়ে গেল, এখনো পর্যন্ত গোটা ব্যাপারটায় ধোঁয়াশা। আমি তৃণমূল কংগ্রেসের এই কালীঘাটপন্থী একজন সাংসদের সঙ্গে ফোনে কথা বলেছিলাম। তিনি আমাকে বলেছিলেন যে না, মমতা বন্দ্যোপাধ্যায় 21শে জুলাইয়ের আগেই 21শে জুলাইয়ের আহ্বান জানিয়েই বার্তা দেবেন। অর্থাৎ তিনিও এই আশায় আছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় বার্তা দেবেন, কিন্তু তিনি আমায় বলতে পারেননি কবে দেবেন। তিনি বলেছেন ওটা তো দিদির ব্যাপার, দিদি যখন মনে করবেন দেবেন। কিন্তু এটুকু বোঝা যাচ্ছে যে এরা প্রত্যেকে আশা করে আছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় বার্তা দেবেন, কিন্তু ছবিটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় নীরব। আমি যখন আপনাদের সঙ্গে কথা বলছি, অর্থাৎ আমার এই বক্তব্য, আমার এই বিশ্লেষণ যখন আমি রেকর্ড করছি, তখনও পর্যন্ত নীরব। এরপর এটা আপনাদের কাছে পৌঁছানোর মাঝে মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে যে কোনোভাবে হোক, টুইটের মাধ্যমে, ফেসবুক পোস্টের মাধ্যমে, এমনকি সরাসরি কোনো ভিডিও বার্তার মাধ্যমেও যদি তিনি কিছু জানান, তাহলে তখন নিশ্চয়ই আমি বলবো অবস্থার পরিবর্তন হচ্ছে। কিন্তু এখনো পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় কার্যত অন্তরালে। বাংলার রাজনীতিতে না, এই ছবিটা আমরা এ নিয়ে দ্বিতীয়বার দেখছি, আমি অন্তত দ্বিতীয়বার দেখছি। 2011 নির্বাচনে খুব বিশ্রীভাবে হেরে যাওয়ার পর এভাবেই কার্যত অন্তরালে চলে গিয়েছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য। কোনোভাবে দলের নেতারা হাজার চেষ্টা করেও বিরোধী সিপিএমের নেতা হিসেবে বুদ্ধবাবুকে সামনে আনতে পারেননি।
তিনি কিছুটা অসুস্থ হয়ে পড়েছিলেন, কিন্তু অসুখ বিসুখ কোনো একজন নেতার কাছে খুব বড় বিষয় হয়ে দাঁড়ায় না, যদি সেটা খুব মারাত্মক কিছু না হয়। যখন 2011-র ফল বেরোনোর পর বুদ্ধবাবু তো প্রথমেই একেবারে মারাত্মক অসুস্থ হয়ে পড়েননি, কিন্তু তিনি কার্যত অন্তরাল বেছে নিয়েছিলেন, সামনে আসতে চাননি। এমনকি দলের শহীদ মিনারের সভায় দলের নেতৃত্বের অনুরোধ ফেলতে না পেরে তিনি এসেছেন, কিন্তু মঞ্চের ওপর ওঠেননি। সেই ছবিটা বা সেই সময়টা আমার মনে পড়ে যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের এভাবে অন্তরালে থেকে যাওয়ার বিষয়টা দেখে। আমি জানি না সময় কোন দিকে গড়াবে, মমতা বন্দ্যোপাধ্যায় কী ভাবছেন। সম্প্রতি গত সপ্তাহে বৃহস্পতিবার কুণাল ঘোষ উত্তর কলকাতার কর্মীদের নিয়ে একটা সমাবেশ মতো করেছিলেন রামমোহন লাইব্রেরি হলে। সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় কুণাল ঘোষের ফোন মারফত বার্তা দিয়েছেন, খুব 10-12 মিনিটের একটা বার্তা দিয়েছেন। আমার যতদূর মনে পড়ছে এই শেষ যে বার্তাটা তিনি দলের উত্তর কলকাতার কর্মীদের জন্য দিয়েছেন, সেটাই প্রকাশ্যে তার কোনো বক্তব্য আমরা শেষবার শুনেছি। তারপর থেকে আর মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে সরাসরি কোনো বার্তা আসেনি। দেখা যাক তিনি কোন দিকে এগোন। তিনি আবার স্বমহিমায় বিরোধী নেত্রী হিসেবে দলের সেই পুরনো দিন ফিরিয়ে আনার জন্য, তার হাতে সিম্বল থাক বা না থাক, মমতা বন্দ্যোপাধ্যায় ইজ মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি সামনে এগিয়ে আসলে ছবি অনেক কিছু বদলাবে। আর তিনি বুদ্ধবাবুর মতো বুদ্ধবাবুর পথ অনুসরণ করে অন্তরালই বেছে নিলেন কিনা, শেষ পর্যন্ত কার্যত রাজনৈতিক সন্ন্যাস বেছে নিলেন কিনা, এই কথাটা বলার সময় সম্ভবত এখনো আসেনি। এই প্রশ্নের উত্তর 21শে জুলাইয়ের আগে অবশ্যই পাওয়া যাবে, কারণ 21শে জুলাই তৃণমূল কংগ্রেসের সব থেকে বড় উদযাপন। এবছর কিভাবে উদযাপিত হচ্ছে, এটা একটা বড় পলিটিক্যাল এক্সপেরিমেন্ট। এটা নিয়ে ভবিষ্যতেও বহুদিন যারা রাজনীতি নিয়ে আলোচনা করেন, বিশ্লেষণ করেন, তারা কথা বলবেন।